শোন তোরা, কিন্তু সবাই সাবধানে যাবি। আদ্র, তুই বাইক আস্তে করে চালাবি। আর প্রেম বাবা, তুমি গাড়ি দেখে শুনে চালিও, আমরা চিন্তা করব। আচ্ছা ঠিক আছে বড় মামি, আপনি চিন্তা করবেন না। সবাই বাড়ি থেকে বের হয়ে গেল। আদ্র বাইকে বসতেই মুক্তি আদ্রর বাইকের সামনে গিয়ে দাঁড়ালো। আদ্র ভুরু কুচকে মুক্তিকে বলল, কি হয়েছে? তুই এখানে কেন? তুই গাড়িতে গিয়ে বস। গাড়িতে বসবো কেন? আমি তো বাইকে যাব। কেন? গাড়িতে সিট খালি থাকবে। তুই গাড়িতে গিয়ে বস। গাড়িতে এসি আছে, ভালো লাগবে। এই গরমে আর ধুলাবালিতে বাইকে যেতে হবে না। আমি কি আগে কখনো তোর বাইকে উঠিনি নাকি? আমার সমস্যা হবে না? কিন্তু আমার সমস্যা হবে। কি সমস্যা হবে তোর? তুই পিছনে থাকলে সুন্দরী মেয়েরা আমাদেরকে তাকাবে না। মুক্তি আদ্রকে মুখ ভেঙচি কাটলো। প্রেম গ্যারেজ থেকে গাড়ি বের করে দেখে মুক্তি আদ্রর বাইকের সামনে দাঁড়িয়ে আছে। প্রেম রাগে দাঁতে দাঁত চেপে ধরল। গাড়িতে সবাই উঠে বসলো। মুক্তি, চলে এসো। মুক্তি পলাশের দিকে তাকিয়ে আবার আদ্রর দিকে তাকালো। যা, পলাশ ভাই ডাকছে। আরে শহরে গিয়ে তো আবার সেই নামতেই হবে। শহরে গিয়ে নামবি? আমি তো তোদের গাড়ির পিছন পিছনে থাকবো। এখন গাড়িতে যা বলছি। মুক্তি আদ্রর উপর রাগ দেখিয়ে প্রেমের পাশে সিটে গিয়ে বসলো। আজ প্রেম মুক্তির সিট বেল্ট লাগিয়ে দিল না। সিট বেল্ট তো দূরের কথা, প্রেম মুক্তির দিকে তাকাচ্ছেই না। প্রেমের কাল রাতের রাগ এখনো কমেনি। প্রেম না করার পরও মুক্তি আকাশের বাড়িতে গিয়ে আকাশের সাথে কথা বলেছে। প্রেম এখনো সেটা ভুলতে পারেনি। প্রেম গাড়ি স্টার্ট দিল। মুক্তি গাড়ির জানালা খুলে বাইরের লুকিং গ্লাসটা একটু ঘুরিয়ে নিল, যাতে পিছনে আদ্রর বাইক দেখা যায়। প্রেম জিনিসটা খেয়াল করলো। সে আশ্চর্য হলো। মুক্তি পেছনের সিটে মৌ, পলাশ আর প্রিয়ার সাথে খুব গল্পে মজে আছে। মুক্তিও প্রেমের দিকে তাকাচ্ছে না। অবশ্য প্রেমকে আজ খুব ড্যাশিং লাগছে। সাদা টি শার্টের ওপর কালো শার্ট, জিন্সের প্যান্ট পরা। প্রেমের চুলগুলো তো এমনিতেই খুব সুন্দর। চোখে সানগ্লাস। মুক্তি একটু পরপর লুকিং গ্লাসে আদ্রর দিকে ফলো রাখছে। পরনের বুক খোলা সাদা শার্টটা বাতাসে উঠছে, চুলগুলোও বাতাসে উঠছে। ছেলেটা রাস্তায় সুন্দরী মেয়ে দেখলে একটু পরপর চুল ঠিক করছে। চোখে সানগ্লাস। আলাদা একটা মুড নিয়ে বাইক চালাচ্ছে। মুক্তি আদ্রকে দেখে হাসলো। প্রেম আর চোখে মুক্তিকে দেখলো। প্রেম রাগে কটমট করছে। প্রেম মনে মনে বলছে, আমি যে একটা হ্যান্ডসাম ছেলে ওর পাশে বসে আছি, সেদিকে মহারানীর খেয়ালই নেই। মহারানী গাড়িতে বসে রাস্তায় আদ্রকে লুকিং গ্লাসে ফলো করতে পারে, কিন্তু আমার দিকে একবারও তাকাতে পারে না। আশ্চর্য। গ্রামের পথ পেরিয়ে শহরে কিছু দূর যেতেই মুক্তি প্রেমকে গাড়ি থামাতে বলল। গাড়িটা একটু দাঁড় করান প্লিজ। মুক্তি এই কথা বলার সাথে সাথে প্রেম গাড়িটা দাঁড় করায়। কি হচ্ছে মুক্তি, কোনো সমস্যা? না ভাইয়া, আমি আসছি। মুক্তি তার গলার ওড়নাটা মাথায় টেনে নিয়ে কপালের সানগ্লাসটা চোখে দিয়ে গাড়ির দরজা খুলতেই প্রেম বলল, তুমি কোথায় যাবে? আমি আসছি তোমার সাথে। না, আমার সাথে আদ্র আছে, আপনার আসার দরকার নেই। মুক্তি এই কথা বলার সাথে সাথেই আদ্রর বাইক নিয়ে প্রেমের গাড়ির সামনে এসে দাঁড়ালো। মুক্তি আদ্রকে দেখে গাড়ি থেকে নেমে গেল। ও, আদ্র আছে সাথে, তাহলে সমস্যা নেই। আদ্র হাসি মুখে মুক্তির কাছে এগিয়ে এলো। প্রেম জানালার গ্লাস খুলে দিল। আদ্র বাইরে থেকে বলল, ভাইয়া, আপনার একটু দাঁড়ান, আমরা আসছি। এই কথা বলে আদ্র মুক্তিকে নিয়ে রাস্তার অপর পাশে অনেক বড় একটা ফলের দোকানে ঢুকলো। প্রেম গাড়ি থেকে তাদের দিকে তাকিয়ে আছে। ওরা ফলের দোকানে ঢুকলো, মনে হয় ফল কিনবে। আচ্ছা, ওরা এখন ফল কিনে কি করবে? এখন কি ফল খেতেই হবে? কি বলছো তুমি? ওরা নিজেরা খাওয়ার জন্য ফল কিনবে কেন? আমরা মুক্তমণিতে যাচ্ছি, তাই বাচ্চাদের জন্য ফল কিনতে গেছে। বাচ্চারা মানে? হ্যাঁ, মুক্তমণিতে তো বাচ্চারাই থাকে। আমরা আসলে কোথায় যাচ্ছি? মুক্তমণিটা আসলে কি? মুক্তমণি তো একটা বাচ্চাদের এতিমখানা। আমরা সেখানেই যাচ্ছি। মুক্তি আর আদ্র বাচ্চাদের জন্য ফল কিনতে গেছে। আরও মনে হয় কিছু কিনবে। তোমরা আমাকে আগে বলবে না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমিও বাচ্চাদের জন্য কিছু কিনে নিয়ে আসছি। হ্যাঁ, আমিও যাব। পলাশ মৌকে উদ্দেশ্য করে বলল, তোমরা বসো, আমরা আসছি। আচ্ছা ঠিক আছে। বেশ কিছুক্ষণ পর মুক্তি আর আদ্র রাস্তার ওপাশ থেকে ফিরে আসলো। মৌ জানালার গ্লাস খুলে দিল। কি রে, ফল কিনতে পারিসনি? হ্যাঁ, কিনেছি তো। আসলে অনেকগুলো ফল তো, প্যাকেটিং করতে সময় লাগবে। প্যাকেটিং করে ওনারা গাড়িতে দিয়ে যাবে। মোয়াপু, প্রেম ভাইয়া
আর পলাশ ভাইয়া কোথায়? আরে প্রেম ভাইয়া তো রেগে গেছে। উনি নাকি জানে না আমরা এতিমখানায় যাচ্ছি, তাই উনি এখন বাচ্চাদের জন্য কিছু কিনতে আছে। পলাশও মনে হয় কিছু কিনবে। এগুলোর কোনো দরকার ছিল না। হ্যাঁ, যা যা লাগে আমরাই তো কিনবো। একটু পর প্রেম আর পলাশ অনেকগুলো জামা কাপড়, খেলনা আর অনেক চকলেট কিনে নিয়ে এলো। একটা লোক তাদের ব্যাগগুলো এগিয়ে দিতে এসেছে। প্রেম গাড়ির পেছনের ঢেকিটা খুলে দিল। লোকটা এক এক করে সবগুলো ব্যাগ গাড়িতে রেখে চলে গেল। প্রেম মুক্তির দিকে তাকালো। মুক্তি প্রেমের দিকে তাকিয়ে আছে। প্রেম তাকাতেই সে চোখ সরিয়ে নিল। প্রেম হাসলো। আরে, আপনারা এত কিছু কেন নিয়ে এলেন? আরে বাচ্চাদের জন্য নিয়ে এলাম, সমস্যা কি? প্রেম তার হাতে রাখা একটা বক্স থেকে সবাইকে চকলেট বের করে দিল। সবাইকে একই রকম চকলেট দিল, শুধু মুক্তিকে অন্যরকম একটা চকলেট দিল। সেই চকলেটের প্যাকেটে হার্টের একটা ছবি দেওয়া ছিল। একটু পর দুইজন লোক ফলগুলো প্যাকেটিং করে গাড়িতে তুলে দিয়ে গেল। অনেকগুলো ফল কিনা হয়েছে। আদ্র মুক্তিকে উদ্দেশ্য করে বলল, তো এখন এখন আমরা একটা ভালো কেকের দোকানে যাব, সেখান থেকে কেক আর কিছু মিষ্টি নিব। মুক্তি কেক কেন? আজ মুক্তমণিতে আমাদের 2টা পুস্কর জন্মদিন, তাই না মুক্তি? মুক্তি হাসি মুখে বলল, হ্যাঁ। তাহলে তো ভালোই হয়েছে, আমরা তাদের জন্মদিন সেলিব্রেট করতে পারবো। প্রেম ভাইয়া, আপনাকে আরো একটু কষ্ট করে গাড়িটা থামাতে হবে। ওকে, সমস্যা নেই। প্রেম আর পলাশ গাড়িতে গিয়ে বসলো। মুক্তি আদ্রর বাইকের সামনে গেল। কি হয়েছে? কি আর হবে, আমি বাইকে উঠবো। কেন, গাড়িতে কি সমস্যা? কোনো সমস্যা নেই। এই বলে মুক্তি আদ্রর বাইকে উঠে গেল। আদ্র হাসলো। মুক্তি বাইকে ওঠার সময় আদ্রর কাঁধে হাত রাখলো। প্রেম এটা দেখে তার সারা শরীরে যেন আগুন লেগে গেল। প্রেম মনে মনে বলছে, এই মেয়েটা কি আমাকে ইচ্ছে করে রাগায় নাকি? ইচ্ছে করছে ওকে মাথায় তুলে আছাড় মারতে। যতক্ষণ মুক্তি আদ্রর বাইকে ছিল ততক্ষণ দুজনে খুব হাসাহাসি করছিল। প্রেম গাড়ি থেকে সবকিছু ফলো করছিল। মুক্তি আর আদ্র একটা দোকানের ভেতরে গিয়ে কেক আর মিষ্টি কিনে নিয়ে গাড়িতে রাখলো। এবার তুই গাড়িতে গিয়ে বস। কেন? আমি তোর সাথে থাকলে বুঝি সুন্দরী মেয়েদের দিকে তাকিয়ে ভাব নিতে পারিস না? আদ্র হেসে বলল, হ্যাঁ, ঠিক তাই। তুই পিছনে থাকলে তো সুন্দরী মেয়েরা আমাদেরকে তাকাবে না। হ্যাঁ, ঠিক এজন্যই আমি বাইকে যাব। তুই গাড়িতে যাবি। মুক্তি কপাল কুঁচকে আদ্রর দিকে তাকালো। আদ্র মুক্তির দিকে চোখ বড় বড় করে তাকাতেই মুক্তি গাড়িতে গিয়ে বসলো। আদ্র মুস্কি হাসলো। মুক্তিমণিতে সবাই গাড়ি থেকে নামতেই ছোট ছোট বাচ্চারা মুক্তির দিকে দৌড়ে এলো। মুক্তির সব থেকে ছোট্ট মেয়েটাকে কোলে নিয়ে সবাইকে আদর করতে লাগলো। প্রেম এই দৃশ্যটা খুব উপভোগ করছে। আদ্রর বাইক আসতেই সবাই আদ্রর দিকে দৌড়ে গেল। আদ্র পিচ্ছি একটা ছেলেকে কোলে তুলে নিল। এতিমখানার দারোয়ান আর রাধুনী এসে গাড়ি থেকে সব জিনিসপত্র নামিয়ে ভেতরে নিয়ে গেল। সবাই ভেতরে চলে গেল। মুক্তি বাচ্চাদের উদ্দেশ্যে প্রেম আর পলাশকে দেখিয়ে বলল, দেখো বাচ্চারা, এই 2 আঙ্কেল এই সবকিছু উপহার তোমাদের জন্য নিয়ে এসছে। সব বাচ্চারা একসাথে প্রেম আর পলাশকে ধন্যবাদ দিল। আসলে এই এতিমখানাটা অন্য সব এতিমখানার মতো না। দেখে বোঝা যায় না এটা একটা এতিমখানা। আর এখানের বাচ্চারাও অনেক স্মার্ট। তারা সব দিকেই পারদর্শী। এখানে সবকিছুই শেখানো হয়। সবাই বাচ্চাদের সাথে অনেকক্ষণ গল্প করলো। প্রেমের খুব ভালো লাগছে বাচ্চাদের সাথে থেকে। আদ্র প্রেম আর পলাশকে এতিমখানার চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছে। এতিমখানার পরিবেশটা সত্যি খুব সুন্দর। এতিমখানাটা অনেক বড় জায়গা নিয়ে করা হয়েছে। 3 তলা অনেক বড় একটা বিল্ডিং। বিল্ডিং এর সামনে এক পাশে খেলার মাঠ আর এক পাশে বাগান। বাগানে বিভিন্ন ধরনের ফল আর সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো। আর মাঠে বাচ্চাদের খেলার জন্য পার্ক আইটেম কিছু খেলনা আছে। বিল্ডিং এর পেছনে খুব সুন্দর একটা বাধাই করা পুকুর আছে। জায়গা চারপাশ উঁচু দেয়ালে ঘেরা আর রাস্তার সাথে অনেক বড় একটা গেট। সত্যি খুব সুন্দর একটা জায়গা। আচ্ছা আদ্র, এই জায়গাটা আসলে কার? এই জায়গাটার বর্তমান মালিক আমি আর মুক্তি। প্রেম আর পলাশ কিছুটা অবাক হয়ে গেল। আসলে এই জায়গাটা ছিল আমার নানুমণির। এই জায়গার আশেপাশে যে জায়গাগুলো আছে ওই সবগুলো আমার নানুমণির। নানুমণির 2 মেয়ে 1 ছেলে। তিনি তার 2 মেয়ের 2 সন্তানকে মানে আমাকে আর মুক্তিকে এই জায়গাটা উপহার হিসেবে দিয়েছিলেন। নানুমণির জায়গাটা লিখে দিয়েছিলেন অনেক আগে। এতদিন জায়গাটা খালিই পড়েছিল। কিন্তু নানুমণি মারা যাওয়ার 1 বছর আগে তার একটা ইচ্ছের কথা আমাদের জানিয়েছিলেন। ওনার ইচ্ছে ছিল উনি একটা ইতিমখানা করবেন।
নানুমণি সেই ইচ্ছার কথা জানার পর আমি আর মুক্তি একটা এতিমখানা করার কথা চিন্তা করলাম, কিন্তু আমাদের কাছে তো এত টাকা নেই। তখন আমরা আমাদের ভাবনাটা বড়দের সাথে শেয়ার করি। তখন সেই মহৎ চারজন মানুষ আমাদের এই এতিমখানাটা করতে সাহায্য করেছে। রাজু আঙ্কেল, রুনা আন্টি, আমার বাবা আর আমার মামা। মামা যেহেতু তার মায়ের শেষ ইচ্ছা ছিল, তাই তিনি সর্বোচ্চ দিয়ে আমাদের সাহায্য করেছেন। আর আমার আর মুক্তির কাছেও কিছু টাকা ছিল। খুব ভালো। এই এতিমখানাটা কতদিন হলো বানানো হয়েছে? 3 বছর হয়েছে আমাদের এই এতিমখানাটা। তো এখন এই এতিমখানা খরচ কে বহন করে? আমরা বাইরে কারো কাছ থেকে কোনো টাকা নেই না। এই এতিমখানাটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত। আমাদের আত্মীয় স্বজন যেমন মামা বিদেশ থেকে প্রতি মাসে কিছু টাকা পাঠান, বাবা দেন, রাজু আঙ্কেল দেন, আর মুক্তি আর আমি যতটুকু পারি দেই। আর খরচ নিয়ে তেমন কোনো সমস্যা হয় না। আমাদের মুক্তি ম্যাডাম তো খুব বুদ্ধি। উনি বুদ্ধি করে ওই যে দেখেছেন ফলের গাছটা লাগিয়েছে, ওই গাছের ফল বাচ্চারা খাওয়ার পর বাকিগুলো বিক্রি করে দেওয়া হয়। পুকুরের মাছ চাষ করা হয়, সেই মাছ বাচ্চাদের খাওয়ানো হয়, আবার বিক্রি করা হয়। আপনারা বিশ্বাস করতে পারবেন না, এখানে এত পরিমাণে গাছে ফল আর পুকুরে মাছ আছে। সত্যি আদ্র, আমার খুব ভালো লাগছে তোমার কথাগুলো শুনে। সত্যি এটা খুব মহৎ একটা কাজ। আসলে পলাশ ভাইয়া মহৎ কাজ নাকি জানি না, তবে আমরা বেশি বাচ্চা এখানে রাখতে পারি না। ওই যে বললাম, আমরা বাইরে থেকে কোনো টাকা নেই না। বেশি বাচ্চা রাখলে হিতে বিপরীত হবে, পরে বাচ্চাদের কষ্ট পেতে হবে। তাই আমার আর মুক্তির ভাবনা হলো, আমরা যদি 100 জনের মধ্যে 50 জন বাচ্চাকেও তাদের সব চাহিদা পূরণ করতে বড় করতে পারি, তাতেই অনেক। হ্যাঁ, এটা ঠিক বলেছ। এই এতিমখানার নামটা অনেক সুন্দর। আদ্র হেসে বলল। হ্যাঁ, নামটা আমি রেখেছিলাম। আদ্র, তুমি এত নাম রেখে মুক্তমণি নামটা কেন রাখলে? আর এই নামটার মানে কি? আদ্র হেসে বলল। এই নামটাতে আমি আমার 2 জন প্রিয় মানুষের নাম যুক্ত করেছি। একটা নামের মধ্যে 2টা নাম? কোথায়? আমি তো খুঁজে পাচ্ছি না। আদ্র আবারও হেসে বলল। খুঁজে পাচ্ছেন না? তাহলে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আসলে আমার নানুর নাম ছিল মনিরা বেগম। মুক্তি থেকে মুক্ত আর মনিরা থেকে মণি, তাই মুক্তমণি। প্রেম অবাক হয়ে আদ্রর দিকে তাকালো। পলাশ হেসে বলল। ওহো, তাহলে মুক্তি তোমার প্রিয় মানুষ? আদ্র হেসে বলল। হ্যাঁ, ও আমার বেস্ট ফ্রেন্ড। মুক্তি শুধুই কি তোমার বেস্ট ফ্রেন্ড? আদ্র প্রেমের কথাটা বুঝল না। হ্যাঁ, শুধু বেস্ট ফ্রেন্ড, না হলে আর কি হবে? প্রেম ঠোঁটের কোণায় মলিন একটা হাসি দিয়ে বলল। না, কিছু না। তবে আদ্র, তোমার খুব বুদ্ধি আছে। এই মুক্তমণিতে যে মুক্তির নাম লুকিয়ে আছে সেটা তো আমি ধরতেই পারিনি। আমি ঠিকই ধরতে পেরেছি, কিন্তু নামটা যে আর্দ্র রেখেছে সেটা বুঝতে পারিনি। আদ্র প্রেমের দিকে তাকালো। প্রেমের মুখটা মলিন হয়ে গেছে। হঠাৎ এতিমখানার কেয়ারটেকার এসে আদ্রকে জানালো। আজু বাবা, মুক্তি না নার্স রিপার সাথে রাগারাগি করছে। মেয়েটা অনেক রেগে গেছে। তুমি তাড়াতাড়ি যাও, নইলে মুক্তির মাকে কেউ থামাতে পারবে না। প্রেম, আদ্র, পলাশ অবাক হয়ে গেল। আদ্র সাথে সাথে ও মাই গড বলে দৌড় দিল। প্রেম আর পলাশও তার পেছন পেছন ছুটল। সবাই গিয়ে দেখে মুক্তি রেগে গেছে। আসলে মুক্তমণির একটা বাচ্চা আজ 2 দিন যাবৎ খুব জ্বর, কিন্তু এতিমখানার পার্মানেন্ট নার্স একদিনের কথা বলে 3 দিন যাবৎ বাড়িতে গিয়ে বসে আছে। কেয়ারটেকার বাচ্চাটা জ্বরের কথা তাকে জানানোর পরও সে আসেনি। মুক্তি আর আদ্র আসবে শুনে আজ সকালে সেই নার্স মুক্তমণিতে এসেছে। সেই কথা শুনে মুক্তি অনেক রেগে গেছে। আদ্র মুক্তির কাছে গিয়ে বসলো। মুক্তি, কি হয়েছে? তুই এত রাগ করছিস কেন? কেয়ারটেকার আদ্রকে সব ঘটনা খুলে বলার পর আদ্র ওই নার্সের দিকে রাগে দৃষ্টিতে তাকালো। সরি আদ্র ভাইয়া, আসলে আমার বাড়িতে একটা সমস্যা হয়ে গেছিল, তাই আমি সঠিক টাইমে আসতে পারিনি। নার্স রিপা মুক্তির দিকে তাকিয়ে বলল। সরি মুক্তি আপু, আমার আর এরকম কখনো হবে না। মুক্তি রাগে দৃষ্টিতে নার্সের দিকে তাকিয়ে বলল। তুমি আমার সাথে আর একটা কথা বলারও চেষ্টা করবে না। তোমাকে আমি মুক্তমণিতে রাখবো না। তুমি যেতে পারো। যার এই ছোট ছোট বাচ্চাদের উপর মিনিমাম দায়িত্ববোধ নেই, তার এখানে থাকার কোনো প্রয়োজন নেই। তুমি বুঝতে পারছো আমি তোমাকে কি বলছি? নার্স রিপা মাথা নামিয়ে নিল। মুক্তি, তুই এসব কি বলছিস? ও চলে গেলে বাচ্চাদের কে দেখাশোনা করবে? তুই একটু বোঝার চেষ্টা কর।
আমি সব বুঝেই বলছি, ওকে আমি এখানে রাখবো না। মুক্তি, আমি এত তাড়াতাড়ি নার্স কোথায় খুঁজে পাবো? সেটা আমি জানি না, তুমি ভালো একজন নার্স খুঁজে বের করো। আর যতদিন নার্স খুঁজে না পাওয়া যায় ততদিন আমি এখানে থেকে বাচ্চাদের দেখাশোনা করব। মুক্তির কথা শুনে সবাই হকচকিয়ে গেল। কি বলল মুক্তি এটা? এখানে থেকে যাবে মানে? আড্ডু জানে মুক্তির রাগ, মেয়েটা সহজে রাগে না, কিন্তু রেগে গেলে তাকে কেউ বুঝতে পারে না। আদ্রও না। আদ্রর কোনো উপায় না পেয়ে ফোন বের করে কাকে যেন ফোন করলো। মুক্তি রুম থেকে বের হয়ে বারান্দায় চলে গেল। মুক্তির কথা শুনে প্রেম কি করবে বুঝতে পারছে না। মেয়েটা যে পরিমাণে জেদি, যদি সত্যি সত্যি এখানে থেকে যায়, কিন্তু প্রেমের তো এখানে কারোর সাথে পরিচয় নেই যে এখান থেকে একজন ভালো নার্স খুঁজে বের করবে। প্রেম মৌয়ের কাছে এগিয়ে গিয়ে বলল, মৌ, তুমি মুক্তিকে গিয়ে বুঝাও ও এখান থেকে যাবে মানে কি। মৌ সঙ্গে সঙ্গে মুক্তির কাছে চলে গেল। আড্ডু ফোনে কথা বলায় ব্যস্ত। মুক্তি, আমার কথা শোন, রিপাকে এইবারের মতো ছেড়ে দে। আর তুই এখানে থেকে যাবি মানে তুই বুঝতে পারছিস বাড়ির সবাই কিন্তু রেগে যাবে। আমি জানি বাড়ির কেউ রাগ করবে না, আর আমি রিপার কাছে বাচ্চাদের আর রাখবো না। ওর কোনো দায়িত্ব জ্ঞানটুকু নেই যে একটা বাচ্চার অসুস্থের সময় কাউকে পাশে না পেলে কেমন লাগে। মুক্তির চোখ থেকে পানি ছুটতে লাগলো। প্রেম, আড্ডু, পলাশ, প্রিয়া পিছনে দাঁড়িয়ে আছে। আপু, আমি যে সময় খুব অসুস্থ হয়ে পড়তাম, তখন আমি যার কাছেই থাকি না কেন, আমি অনেক যত্ন পেয়েও আমি আমার মাকে খুব মিস করেছি। আমি অন্য কোনো সময় মাকে মিস করিনি, কিন্তু আমার অসুস্থতার সময় আমি আমার মায়ের হাতটা খুঁজেছি। বড় মা আমাকে, বড় মা, ছোট মা, ফুপুমণি, খালামণি সবাই আমাকে ছোটবেলা থেকে খুব আদর করে বড় করেছে। আমি এতগুলো মা পেয়ে নিজের মাকে কোনো সময় মিস করিনি, কিন্তু যখন আমি অসুস্থ হই তখন সবার এত যত্ন পেয়েও আমি আমার মাকে খুব মিস করি। মুক্তি কথাগুলো বলার সময় তার গলা ভারী হয়ে আসছিল। মুক্তির কষ্ট দেখে প্রেমের চোখ ছলছল করে উঠল। আড্ডুও তার চোখের পানি আটকে রাখতে পারল না। মৌ আর প্রিয়াও কাছে। তুমি একটিবার এই বাচ্চাটার কথা চিন্তা করো। আমি এত ভালোবাসা, এত যত্ন পেয়েও অসুস্থতার সময় নিজের মায়ের একটু হাতের ছোঁয়া পাওয়ার জন্য কেঁদেছি। আর এই বাচ্চাটা 2 দিন যাবৎ বিছানায় পড়ে আছে, আর তার মাথায় একটু হাত বুলিয়ে দেবার মতো মানুষ নেই। তাহলে আমি কেন এরকম নার্সকে রাখবো? মৌ মুক্তির কথার পরে আর কিছু বলতে পারল না। প্রেম মুক্তির কাছে এগিয়ে গেল। মুক্তি, আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা, কিন্তু তুমি একটু চিন্তা করো। তুমি একদিক দিয়ে ভালো করতে গিয়ে অন্যদিকে খারাপ করছো না তো? মুক্তি নিজের চোখের পানি মুছে প্রেমের দিকে ঘুরে দাঁড়ালো। মানে? প্রেম মুক্তির দিকে তাকিয়ে বলল, মুক্তি, দেখো, আমাদের হাতে ক্ষমতা আছে বলে আমরা হুট করে সিদ্ধান্ত নিতে পারি না। আজ তুমি যদি এই মেয়েটিকে এখান থেকে বের করে দাও, তাহলে ও এই মুহূর্তে কোথায় কাজ খুঁজে পাবে? ওর নিশ্চয়ই সংসার আছে, ওর সেই সংসারে টাকা দিতে হয়। তুমি যদি এইভাবে মুহূর্তে ওকে বের করে দাও, তাহলে ও কীভাবে ওর সংসার চালাবে? তুমি কি এই কথাটা একবারের জন্য চিন্তা করেছো? পলাশ মুক্তির কাছে এগিয়ে গিয়ে বলল, আর মুক্তি, তাছাড়া মেয়েটা তোমার কাছে ক্ষমা চেয়েছে, তোমার ওকে আরেকটা সুযোগ দেওয়া উচিত। দ্বিতীয়বার ভুল করলে না হয় কোনো কঠিন সিদ্ধান্ত নিও, এবারের মতো ওকে ছেড়ে দাও। হঠাৎ করে পেছন থেকে ছোট ছোট কয়েকটা বাচ্চা মুক্তিকে ডাক দিল, মুক্তি আন্টি। মুক্তি সহ সবাই পেছন ফিরে তাকালো। খুব মিষ্টি একটা বাচ্চা এগিয়ে এসে মুক্তিকে জড়িয়ে ধরে বলল, মুক্তি আন্টি প্লিজ, তুমি নার্স আন্টিকে যেতে বলো না। নার্স আন্টি আমাদের অনেক আদর করে, তুমি নার্স আন্টিকে ক্ষমা করে দাও। সব বাচ্চারা একসাথে বলে উঠল, তুমি নার্স আন্টিকে ক্ষমা করে দাও। মুক্তি বাচ্চাদের কথা শুনে হেসে ফেলল। মুক্তির হাসি দেখে সবাই হাসলো। আদ্র এগিয়ে এসে মুক্তিকে বলল, আমি ডক্টর আঙ্কেলকে ফোন দিয়েছিলাম, উনি বলেছে একজন নার্স আছে, উনি সেই নার্সের সাথে কথা বলে আমাকে জানাবে। এখন আমি কি করব আপনি বলুন ম্যাডাম। মুক্তির নার্স রিপার দিকে তাকালো। রিপা কান ধরে বুঝালো তার ভুল হয়ে গেছে, আর এরকম হবে না। মুক্তি আড্ডুকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা ঠিক আছে, আপাতত নার্সের কোনো দরকার নেই। ডক্টর আঙ্কেলকে বলে দে, পরে যদি আমাদের নার্সের দরকার পড়ে তখন আমরা ওই নার্সের সাথে কথা বলে নিব। এই কথা বলে মুক্তি বাচ্চাদের নিয়ে বারান্দা থেকে রুমে চলে গেল। আদ্র হেসে মনে মনে বলল, আমি জানি মুক্তি, তুই কখনো এতটা নির্দয় হতে পারবি না। প্রেমও মুস্কি হাসলো। সে মনে মনে বলল, এই হৃদয়হীনার মনে সবার জন্যই দয়া মায়া আছে, শুধু আমার জন্যই কোনো দয়া মায়া নেই।
সবাই দুপুরের খাওয়া দাওয়া শেষ করতে করতে বিকেল গড়িয়ে এলো। বিকেলের দিকে সামনের মাঠে ছোট করে জন্মদিনের আয়োজন করা হয়েছে। কেক কাটার পর বাচ্চারা একটু নাচ, গান, কবিতা, আবৃত্তি, বিভিন্ন রকমের মজার মজার খেলা খেললো। সবাই তাদের সাথে খুব মজা করলো। সন্ধ্যার দিকে মুক্তমণির সবার কাছ থেকে বিদায় নিয়ে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। মুক্তি লুকিং গ্লাস দিয়ে আড্ডোর দিকে তাকিয়ে আছে। প্রেম বারবার মুক্তির দিকে তাকাচ্ছে, কিন্তু মুক্তি লুকিং গ্লাসে আড্ডোর দিকেই তাকিয়ে আছে। মুক্তির চোখে মুখে ক্লান্তির ছাপ। কিছুক্ষণ পর মুক্তি লুকিং গ্লাসের দিকে তাকিয়ে থাকতে থাকতেই ঘুমিয়ে পড়ল। প্রেম তাকিয়ে দেখে মুক্তি ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে থাকা মুক্তিকে অপরূপ সুন্দর লাগছে, যেন রূপকার সে ঘুমান্ত রাজকন্যা। প্রেম মুক্তির দিকে তাকিয়ে হাসল। সারাটা রাস্তায় মুক্তি ঘুমিয়ে এসেছে। হঠাৎ মুক্তির ফোনে রিং বেজে উঠল। মুক্তির ফোনটা তার হাতেই ছিল। মুক্তির ঘুমের ব্যাঘাত ঘটবে বলে প্রেম মুক্তির হাত থেকে ফোনটা নিয়ে রিসিভ করলো। ওপাশ থেকে আদ্র বলল, হ্যালো মুক্তি। আর্দ্র, মুক্তি ঘুমিয়ে পড়েছে। ও প্রেম ভাইয়া, আচ্ছা মুক্তি, ঘুমিয়ে পড়লে আর ডাকার দরকার নেই। ও ঘুম থেকে উঠলে বলে দিয়েন আমি বাসায় চলে গেছি। তুমি ওই বাড়িতে যাবে না? না, রাত হয়ে গেছে। আমি এখন আর ওই বাড়িতে যাব না। কাল আসবো, আপনাদের নিয়ে গ্রাম ঘোরাবো। প্রেম হাসল। আচ্ছা ঠিক আছে। এই কথা বলে প্রেম ফোন রেখে দিল। ফোন রাখতেই মুক্তির সুন্দর একটা ছবি ভেসে উঠেছে ফোনের স্ক্রিনে। প্রেম মুক্তির দিকে তাকিয়ে ফোনের স্ক্রিনের ছবিটাতে সবার আড়ালে আলতো করে একটা চুমু দিল। কিছুক্ষণ পর প্রেমের গাড়ি বাড়ির সামনে এসে দাঁড়ালো। প্রেম পেছনে তাকিয়ে দেখে সবাই ঘুমিয়ে আছে। প্রেম মুক্তির দিকে তাকিয়ে তার ঘুম ভাঙানোর মোটেই ইচ্ছে ছিল না, কিন্তু সে নিরুপায়। প্রেম আস্তে করে মুক্তিকে ডাকলো, কিন্তু মুক্তির তো কোনো সাড়া শব্দ নেই। সে গভীর ঘুমে ডুবে রয়েছে। মুক্তিকে দেখে প্রেমের দৃষ্টিতে অন্যরকম এক নেশা চলে এলো। প্রেম তার হাত দিয়ে আলতো করে মুক্তির গালে ছুঁয়ে দিল। মুক্তি। প্রেমের ডাক শুনে মুক্তির ঘুম ভেঙে গেল। মুক্তি চোখ খুলে দেখে প্রেম ওর হাত দিয়ে তার গালে স্পর্শ করে আছে। মুক্তি তাড়াতাড়ি তার হাত দিয়ে প্রেমের হাত ছিটকে সরিয়ে দিল। প্রেম তো পুরো অবাক হয়ে গেছে। মুক্তি পেছনে তাকিয়ে দেখে সবাই ঘুমিয়ে রয়েছে। মুক্তি স্বস্তির নিঃশ্বাস ফেলল। মুক্তির ইচ্ছা করছে প্রেমকে ভালো করে শাসিয়ে দিতে, কিন্তু তার চোখের দিকে তাকাতেই তো মুক্তির ভয় করে। মুক্তি গাড়ি থেকে নেমে গেল। প্রেম সবাইকে ডেকে ঘুম থেকে উঠালো। প্রেম গাড়ি গ্যারেজে রেখে এসে দেখে সবাই বাড়ির ভেতরে চলে গেছে, কিন্তু মুক্তি বাইরে দাঁড়িয়ে আছে। কি হলো মুক্তি, তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? আদ্র তো এখনো এলো না। প্রেমের খুব রাগ হলো। সে ভারী গলায় বলল, আর্দ্রর জন্য তোমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে? আমি বুঝলাম না তুমি আসলে চাইছো কি। কাল তোমাকে না করা সত্ত্বেও তুমি আকাশের বাড়িতে গিয়ে আকাশের সাথে দেখা করেছো। কেন এরকম করছো মুক্তি? তুমি বুঝো না তুমি এরকম করলে আমার অনেক কষ্ট হয়। আমি তোমাকে অন্য কারো পাশে সহ্য করতে পারি না, তবুও তুমি বারবার আমাকে কষ্ট দাও কেন? মুক্তি প্রেমের কথার উত্তর না দিয়ে চলে যেতে চাইলে প্রেম মুক্তিকে ডেকে শান্ত গলায় বলে, দাঁড়াও মুক্তি, আর্দ্র ফোন করে বলেছে ও বাড়িতে চলে গেছে। প্রেমের কথা শেষ হওয়ার সাথে সাথেই মুক্তি বাড়ির ভেতরে চলে গেল। প্রেম কিছুক্ষণ বাইরে থেকে সেও বাড়ির ভেতরে চলে গেল। পরদিন সকালে নাস্তার পর দিলারা বেগম ওনার সব নাতি, নাতি বউ, নাতনি, নাতনি জামাই সবাইকে নিয়ে বেশ গল্প জুড়ে দিয়েছেন। গল্পের ফাঁকে সুমি ভাবি দিলারা বেগমকে বলল, দাদি, তোমাকে তো একটা খুব সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলাই হয়নি। কি কথা রে বড়নাথ বউ? তোমাকে তো প্রেমকে নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। আমরা তো প্রেমের জন্য মেয়ে পেয়ে গেছি, আর আমার মনে হয় প্রেমও সেই মেয়েকে পছন্দ করেছে, তাই না প্রেম? প্রেম অবাক হয়ে গেল। কি বলছিস? প্রেমের জন্য মেয়ে কোথায় খুঁজে পেলি? আমাকে দেখাবি না? আমার নাত বউ আমাকে না দেখিয়ে তোরা সবাই মিলে পছন্দ করে ফেলেছিস? দাদি, মেয়েকে তুমি দেখেছো? মেয়েকে আমি দেখেছি। কে সে? আলতাফ আঙ্কেলের ছোট মেয়ে, আকাশের ছোট বোন, নাম আরোহী। প্রেম এবার বুঝতে পারলো ওরা কার কথা বলছে। প্রেমের মাথায় একটা দুষ্ট বুদ্ধি এলো। সে ভাবলো, এটাই সুযোগ। আচ্ছা, এই আরোহী মেয়েটাকে দিয়ে আমার মুক্তিকে জেলাস ফিল করালে কেমন হয়? হ্যাঁ, আমি এইটাই করব। নিজের মনের মানুষ অন্য কারো পাশে থাকলে যে কেমন লাগে সেটা ওকে ফিল না করালেও বুঝতে পারবে না। প্রেমের মাথায় এই বুদ্ধি আসার সাথে সাথে সে এমন একটা ভাব করে মুচকি হাসলো যেন সত্যি সত্যি প্রেম আরোহীকে পছন্দ করে ফেলেছে। কিন্তু আমি তো আকাশের ছোট বোনকে দেখিনি।
তুমি মোয়ের বিয়ের দিন আরোহীকে দেখেছো, কিন্তু তোমার মনে নেই। প্রেম মুক্তির দিকে তাকিয়ে দেখে মুক্তি মাথা নিচু করে বসে আছে। প্রেম মনে মনে ভাবল, মহারানীর মনে হয় জ্বলন শুরু হয়ে গেছে। তাহলে তো আমার তাকে দেখতে হয়। অনেক সুন্দর দাদি, দেখলে তোমারও পছন্দ হয়ে যাবে। ও তাই নাকি? তাহলে তাকে নিয়ে আয় আমার কাছে, আমি দেখি। আমার যদি পছন্দ হয় তাহলেই সে আমার নাত বউ হতে পারবে, না হলে না। তাই না প্রেম? দিলারা বেগম প্রেমের দিকে তাকিয়ে হেসে কথাটা বলল। প্রেম হেসে মুক্তির দিকে তাকিয়ে বলল, তোমার অবশ্যই পছন্দ হবে নানু, সে খুব সুন্দর, ঠিক আমার মনের মতো। সবাই একসাথে হেসে উঠলে প্রিয়া বুড়ুকুচকে ভাবছে, ভাইয়া কি বলছে এসব? ভাইয়ার কি আজ মাথা খারাপ হয়ে গেছে? না, ভাইয়ের সাথে আমার আলাদা করে কথা বলতেই হবে। সবাই আরো অনেকক্ষণ যাবৎ আড্ডা দিল। দুপুরের খাওয়া দাওয়ার পর মুক্তি আড্ডকে ফোন দিল। কি খবর তোর? কালকের পরে তো একটা ফোনও দিলি না। আসলে তুই অনেক ব্যস্ত, তাই ফোন দেইনি। আমি ব্যস্ত, তোকে কে বললো? তোদের বাড়িতে মেহমান এসেছে, তাদের তো তোর সময় দেওয়া উচিত, তাই ফোন দেইনি। তো তুই এখনো আসিসনি কেন? বড় মা সকালেও তোর কথা বলেছিল। আচ্ছা ঠিক আছে, একটু পর আসবো। পলাশ ভাইয়া বলেছিল তাদের নিয়ে গ্রামটা ঘুরিয়ে দেখাতে। না, তো ওকে নেওয়া যাবে না। কেন? এত গ্রাম ঘুরতে হবে না। গ্রামের প্রত্যেকটা ছেলে তোর দিকে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে থাকবে। এইগুলো দেখে আমার মাথায় রক্ত উঠে যায়। আগেরবার কি হয়েছিল তোর মনে নেই? আশ্চর্য, সেটা কি আমার দোষ নাকি? আর আগেরবার তুই ইচ্ছে করেই ছেলেটাকে মেরেছিস। ছেলেটাকে মারার কোনো দরকার ছিল না, শুধু শুধু আমার দোষ দিবি না। হ্যাঁ, আমি তো ইচ্ছা করে ছেলেটাকে মেরেছি। তো কি করতাম আমি? তোকে জানানোটাই আমার ভুল হয়েছিল। ও তাই? মুক্তি একটু হেসে বলল, হ্যাঁ। আচ্ছা আদ্র, তুই বিয়ে করার পরেও কি আমাকে এভাবে প্রোটেক্ট করবি? আমার বিয়ের আগে তোর বিয়ে হয়ে যাবে, তখন তোর বড়ি তোকে প্রোটেক্ট করবে। আচ্ছা আদ্র, এত এত ছেলেরা আমাকে প্রপোজ করে, বলে আমাকে নাকি দেখলেই তাদের ভালোবাসার ইচ্ছে হয়। আচ্ছা তুই আমাকে তোর এত কাছে পেয়ে তুই তো আমাকে একবারও প্রপোজ করিসনি। আচ্ছা তুই কি আমাকে ভালোবাসিস? হ্যাঁ, ভালোবাসি তো। কেন, তুই জানিস না? বন্ধুত্ব তো এক ধরনের ভালোবাসা। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তুই যদি আমাকে নিজের প্রেমিকা হিসেবে কখনো ভালোবেসে থাকিস তাহলে আমাকে বলতে পারিস। ওকে, তাহলে ম্যাডাম, আমি যদি তোমাকে বলি আমি তোমাকে ভালোবাসি, তাহলে তুমি কি করবে? তাহলে আর কি করব? তাহলে তোকে বিয়ে করে ফেলবো। মুক্তি নির্দ্বিধায় কথাটা বলে ফেলল। কথাটা যেন তার মনের গহীনে অনেকদিন যাবৎ লুকিয়েছিল। আজ এই কথাটা সে মুক্ত করতে পেরেছে। তাই মুক্তির কারো কাছে কোনো দায় নেই, কথাটা বলে। আদ্র কিছুক্ষণ চুপ করে রইল, তারপর কি যেন একটা ভেবে হেসে বলল, তুই যদি আমাকে বিয়ে করিস তাহলে তোর প্রেমিকদের কি হবে? আর তাছাড়া আমি তোকে বিয়ে করে খাল কেটে কুমির আনবো না কি? মুক্তি জোর করে তার মুখে হাসি ফুটিয়ে বলল, ও তাই নাকি? তাহলে তুই বলতে চাইছিস তুই আমাকে কখনো ভালোবাসিসনি। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু আমার একটা আবদার আছে তোর কাছে। কি আবদার বল, আমি আমার জীবন দিয়ে হলেও সেটা পূরণ করব। এতটা সিরিয়াস ভাবে নেয়ার কোনো দরকার নেই। যেটা সিরিয়াস ভাবে নেয়ার দরকার ছিল সেটাই তো নিলি না। মানে? আদ্র, তোর ভালোবাসার মানুষকে আমি খুঁজে আনবো, কারণ আমার থেকে ভালো তোকে আর কেউ বুঝবে না। আমি চাই না তুই কোনো ভুল মানুষকে ভালোবেসে কষ্ট পাস। আমি তোকে এমন একটা মানুষ এনে দিব যে তোকে খুব ভালোবাসবে। আদ্রর চোখ ছলছল করে উঠল, কিন্তু মুক্তিকে সে বুঝতে দিল না। অবশ্যই ম্যাম, তোমাকে আর সেটা বলতে হবে না। আমি তোর পছন্দের মেয়েকে গার্লফ্রেন্ড বানাবো আর বিয়েও করব। কিন্তু প্লিজ এখন তাকে খুঁজে বের করিস না। আমি আরও কিছুদিন সিঙ্গেল থাকতে চাই। আসলে সিঙ্গেল থাকার মজাই আলাদা, কারণ এখন অনেক সুন্দরী মেয়েরা আমাকে প্রপোজ করে, আমাকে নিয়ে রাত জেগে স্বপ্ন দেখে। কিন্তু তারা যখন শুনবে আমি আর সিঙ্গেল নেই, তখন কি তারা আমাকে নিয়ে রাত জেগে স্বপ্ন দেখবে তুই বল? আসল কারণটা এই জন্যই। হ্যাঁ, এই জন্যই তো, আর কিসের জন্য হবে? আমি এখন রাখছি, তুই তাড়াতাড়ি চলে আয়, আমার ভালো লাগছে না।
আচ্ছা ঠিক আছে, আমি আসছি। আদ্র ফোন রাখতেই তার চোখ দিয়ে অনবরত পানি ঝরতে লাগলো। আদ্র মনে মনে বলছে,